সালে রেড 2 নিয়ে আবার পর্দায় ফিরেছেন সেই অময় পাটনায়ক। তবে এবার তিনি এক নতুন যুদ্ধের সামনে, শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এক গোটা সিস্টেমের বিরুদ্ধে। এই সিনেমা সত্যি কি 2018 রেডের থেকেও বড়? কিভাবে একটি গোটা সাম্রাজ্য গুড়িয়ে গেল কয়েকটি সার্চ ওয়ারেন্টের মাধ্যমে? চলো তাহলে সিনেমার প্রথম দৃশ্য থেকে শেষ পর্যন্ত ভাঙিয়ে দেখি রেড 2 এর পুরো গল্প। ভোরবেলা, সারা শহর তখনও ঘুমিয়ে, আর ঠিক তখনই শুনশান এক রাজপথ ধরে ছুটে চলেছে একের পর এক সরকারি গাড়ি। এই গাড়িগুলো কোনো সাধারণ অভিযানে নয়, ওরা যাচ্ছিল রাজা হিরণ্ময় রায়ের প্রাসাদে। উদ্দেশ্য ইতিহাসের সবচেয়ে বড় আয়কর রেড। এই গাড়িগুলো আসলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। তারা অনেক প্ল্যান করে গোপনে এই রেড করতে চেয়েছিল, কিন্তু হিরণ্ময় রায় ছিল কোনো সাধারণ অপরাধী নয়। রাজা তার লোকজনকে দিয়ে প্রাসাদের চারপাশে নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করে। অস্ত্রধারীরা তৈরি হয় ফাঁকা গুলি ছুড়ে অফিসারদের ভয় দেখাতে। এদিকে রেডের উদ্দেশ্যে যাওয়া গাড়িগুলো এক হঠাৎ করে অন্যদিকে ঘুরে যায়। অন্যদিকে হিরণ্ময় রায়ের প্রাসাদের ভেতরে তখন দ্রুত ট্রাক ভর্তি করা হচ্ছে কালো টাকা, সোনা আর অবৈধ সম্পত্তি নিয়ে। পেছনের গেট খুলে একের পর এক গাড়ি বের হতে থাকে। লক্ষ্য একটা অবৈধ ধনসম্পদ ছড়িয়ে ফেলা। ঠিক তখনই একটা অচেনা বাধা। একটি সরকারি গাড়ি দাঁড়িয়ে আছে শুনশান রাস্তায়। ট্রাকগুলো দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে নেমে আসেন একজন রুদ্ধশ্বাস ব্যক্তিত্ব, ডেপুটি কমিশনার অময় পাটনায়ক, একজন যাকে ঠেকানো এত সহজ নয়। তার পেছনে হাজির হয় ইনকাম ট্যাক্স টিমের বাকি সদস্যরাও। চারদিকে ঘিরে ফেলা হয় এবং শেষমেশ রাজার সব কালো ধন দৌলত জব্দ করে ফেলে প্রশাসন। এইভাবে শুরু হয় এক সাহসিকতার লড়াই, এক অফিসের পুরো সিস্টেম। রাজার বাড়ি থেকে উদ্ধার হওয়া কালো ধন সোজা চলে আসে ইনকাম ট্যাক্স অফিসে। কিছুক্ষণ পরে পাটনায়কের কক্ষে হাজির হয় রাজার সেক্রেটারি। মুখে হাসি, হাতে প্রস্তাব। সে জানতে চায় দুই পক্ষের বোঝাপড়া করে মামলা ফিক্স করা যাবে কিনা। সবাইকে অবাক করে দিয়ে পাটনায়ক টেবিল থেকে একটা চিরকুট এগিয়ে দেয়। তাতে স্পষ্ট করে লেখা ছিল 2 কোটি টাকা। পাটনায়ক জানিয়ে দেয় এই টাকাটা যদি নগদে দেওয়া হয় তাহলে হয়তো কিছু ভাবা যেতে পারে, আর যদি না পারে তাহলে কোনো ডিলও হবে না। এ কথা শুনে সেক্রেটারি চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে যায়। 2 সপ্তাহ পর দৃশ্যপট বদলে যায়। এবার আমরা দেখি তাওজিকে। যদি তোমরা রেড 1 দেখে থাকো তবে তাওজি নামটা নিশ্চয়ই মনে আছে। সেই সিনেমায় এক বিশাল অভিযান চালানো হয়েছিল তাওজির বাড়িতে, আর উদ্ধার হয়েছিল পুরো 420 কোটি টাকা। আজও সেই মামলার বিচার চলছে। তাওজি এখনো জেলে, 7 বছর পেরিয়ে গেছে, কিন্তু মুক্তি মেলেনি। এদিকে পাটনায়ক বাড়ি ফিরে জানতে পারে তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে, আর এর ফলে ট্রান্সফার করা হয়েছে। মাথা নিচু করে নয়, দৃঢ় মন নিয়ে সে এই খবরটা জানায় তার স্ত্রী মালিনী পাটনায়ককে, যে তার স্বামীকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। তাদের একটি ছোট ফুটফুটে মেয়েও রয়েছে। মালিনী কিছু না বলে পাশে দাঁড়ায় স্বামীর। এরপর এক সকালে 3জন বেরিয়ে পড়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে, নতুন লড়াইয়ের উদ্দেশ্যে। সেখানেই এখন ট্রান্সফার হয়েছে পাটনায়কের। এই অঞ্চলের হোম মিনিস্টার এক শক্তিশালী চরিত্র, দাদা মনোহর ভাই। জনগণ তাকে দেখে ভগবানের মতো, কিন্তু বাইরের মুখোশ আর ভেতরের হিরণের মাঝে অনেক পার্থক্য থাকে। আর পাটনায়ক এবার পড়বে এমন এক জালে যেখানে শুধু বুদ্ধি নয়, সাহস, সততা আর আত্মত্যাগী তাকে টিকিয়ে রাখবে। দাদাভাই ছিল এমন একজন ব্যক্তি যে তার মাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসত। প্রতিদিন ভোরবেলায় তার দিন শুরু হতো মায়ের পা ধুয়ে আশীর্বাদ নিয়ে। শুধু তাই নয়, দাদাভাই মায়ের নামে একটি ফাউন্ডেশনও চালাতো। ফাউন্ডেশনটি তৈরি করা হয়েছিল সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এক কথায় বাইরে মানুষদের কাছে দাদাভাই ছিলেন দেবতা। এদিকে পাটনায়ক এসে পৌঁছে যায় ভোজে। পরদিনই সে ঢুকে পড়ে ভোজের ইনকাম ট্যাক্স অফিসে, যেখানে তাকে ডেপুটি কমিশনার হিসেবে বদলি করা হচ্ছে। অফিসে ঢুকে সবার আগে সে নিজে সমস্ত কাজ শুরু করে দেয়। এটা দেখে বাকি কর্মকর্তারা তো অবাক। কেউ প্রথম দিন এত সিরিয়াসলি কাজ করে না। এমনকি অফিসের খুলবার আগেই সে হাজির হয়ে গিয়েছিল পাটনায়ক। সবার আগমন হলে পাটনায়ক নিজের পরিচয় দেয়, আর তখনই একটা মেয়ের চেহারার আলাদা উজ্জ্বলতা দেখা যায়। তার নাম গীতা দেবী। সে পাটনায়কের বিশাল ভক্ত। সে জানায় পাটনায়কের সব ব্রেডের নিউজ পেপার কাট আউট আজও যত্ন করে রেখেছে সে। অফিসের মধ্যে কেউ কেউ কানাঘুষা করে, এই তো সেই অফিসার যার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে বদলি হয়েছে। কিন্তু পাটনায়ক এসব কথাকে পাত্তা না দিয়ে নিজে কাজ করে যায়। কিছুদিন পর পাটনায়ক বাড়ি ফিরে তার মেয়ের মুখের কথা শুনতে পায়। সে ঘুরতে যেতে চায়। পাটনায়ক পরিবার সহ রওনা হয় দাদাভাইয়ের ফাউন্ডেশনে। ফাউন্ডেশনটি প্রায় 100 একর জায়গা জুড়ে তৈরি চারটি। কিন্তু পাটনায়ক জানে সত্য সবসময় বাইরের সৌন্দর্যের ভিতরে লুকিয়ে থাকে না। তার সন্দেহ হয় এত বড় প্রজেক্ট চালানোর জন্য যে পরিমাণ টাকা লাগে কোথা থেকে আসছে। এখানে গল্পের মোড় ভিন্ন পথে। ফাউন্ডেশন ঘোরাঘুরি করতে করতে পাটনায়কের পরিচয় হয় দাদাভাইয়ের সাথে। দাদাভাই খুবই বিনীত এবং মার্জিতভাবে কথা বলেন তাদের সঙ্গে, মনের মতো আতিথেয়তা করেন, আর ফাউন্ডেশনটি চত্বরটি ঘুরিয়ে দেখান পাটনায়ক ও তার পরিবারকে। কিন্তু এই সফরের মাঝে পাটনায়ক শুরু হয় দাদাভাই সম্পর্কে তথ্য খোঁজা। জানতে পারে একসময় দাদাভাই ছিলেন একজন সাধারণ জুতার দোকানদার। দোকানটা ঠিকঠাক ভাবে চলতো না, লাভও হতো না বিশেষ কিছু।
তবুও দাদাভাই এই মানবিক গুণাবলীর কারণে দিনের পর দিন অসহায় মানুষদের বিনা স্বার্থে সাহায্য করে যেতেন। নিজের আয় না থাকলেও মানুষকে খাওয়ানো বন্ধ করতেন না। এমন মানবিক কাজ চালাতে চালাতে একসময় দোকান বন্ধ হয়ে যায়। তারপর থেমে থাকেনি দাদাভাই, কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যায় তার সম্পদ, ফুরিয়ে যায় সব টাকা পয়সা। ঠিক এই সময় দাদাভাইয়ের গ্রামের মানুষজন তাকে অনুরোধ করে যেন সে নির্বাচনের প্রার্থী হয়। তারা তাকে এমপি হিসেবে দেখতে চায়। দাদাভাই প্রথমে রাজি না হলেও পরে সকলের আবেগের কারণে তিনি টিকিট চাইতে যান মুখ্যমন্ত্রী সিএম এর কাছে। কিন্তু সিএম এ কার্যালয়ে গিয়ে যা ঘটলো তা এক কথায় অপমানজনক। সেখানে উপস্থিত লোকজন দাদাভাইকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে। এক পর্যায়ে সিএম নিজে দাদাভাইয়ের জুতা তুলে নিয়ে সেটা তার মাথায় ঠেকিয়ে অপমান করে। এই অপমান সহ্য করতে না পেরে ফিরে আসে দাদাভাই। কিন্তু এই ঘটনা জানাজানি হতে পুরো এলাকা এক হয়ে যায় দাদাভাইয়ের পাশে, আর নির্বাচনের সময় ভোট দিয়ে জিতিয়েও দেয় তাকে। এরপর রাজনীতির পালা ঘুরে যায়, এতটাই ঘুরে যায় যে এখন মুখ্যমন্ত্রী সরকার গঠন করতে চাইলে দাদাভাইয়ের আসনগুলো ছাড়া সেটা সম্ভব নয়। এই অবস্থায় সিএম নিজে আসে দাদাভাইয়ের দরজায়। একদিন দাদাভাইয়ের কাছে আসে মুখ্যমন্ত্রী সিএম নতুন প্রস্তাব। সিএম তার মাথায় জুতা তুলে ক্ষমা চেয়ে দাদাভাইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এ সময় সিএম জানিয়ে দেয় যে তাকে হোম মিনিস্টার হিসেবে নিয়োগ করে সরকার গঠন করবে। এই মুহূর্তে থেকে দাদাভাইয়ের জীবন আর ফিরে তাকানো হয় না। দাদাভাইয়ের কাছে একটি গভীর সম্পর্ক ছিল, কারণে তার গার্লফ্রেন্ড হঠাৎ মৃত্যুবরণ করে। এরপর থেকে দাদাভাই আর কখনো বিয়ে করেনি। এদিকে পাটনায়ক ভোজে আসার পর থেকে দাদাভাইয়ের কোনো রকম দুর্নীতির প্রমাণ পায় না, কিন্তু এত কিছু গোপন থাকা সম্ভব নয়। পাটনায়কের মনে হয় যে এখানে কিছু একটা ভেতরে রহস্য রয়েছে যা খুঁজে বের করতে হবে। এই ভাবনাতে সে আগামী দিনগুলোতে অনুসন্ধান চালিয়ে যায়। পরদিন মালিনী তাদের বাড়িতে একটি প্রোগ্রামের আয়োজন করে, যেখানে পাটনায়কের কলিগ এবং প্রতিবেশীদের দাওয়াত করা হয়। পার্টি চলতে থাকলে হঠাৎ পাটনায়কের ফোনে একটি কল আসে। সে পার্টি থেকে বেরিয়ে যায়। প্রায় অনেকক্ষণ পর আবার ফিরে আসে এবং পার্টিতে যোগ দেয়। এখন প্রশ্ন উঠে, পাটনায়ক কোথায় গিয়েছিল? এর উত্তর একটু সামনের দিকে গিয়ে জানা যাবে। পরদিন সকালে পাটনায়ক একটি ক্ষেতের কাছে গিয়ে দেখে সময় শেষ ছিল, এখনো 1 বছর কাটা হয়নি। পরবর্তীতে জানে এটি বিক্রম গাড়িয়ালের জমি। প্রতি বছরে এখানে কিছু না কিছু ফসল আকারেই পড়ে থাকে, কিন্তু কেন? কিছুটা রহস্য এখানে লুকানো। পাটনায়ক দ্রুত অনুসন্ধান শুরু করে একের পর এক প্রমাণ এবং তথ্য জোগাড় শুরু করতে থাকে। সে বুঝতে পারে এই ক্ষেত এবং জমি ছাড়া দাদাভাইয়ের পুরো পরিস্থিতি পরিষ্কার হবে না। পাটনায়ক দৃঢ় সংকল্পে এগিয়ে চলে এই ক্ষেতের আড়ালে লুকানো অনেক গোপনীয়তা খুলাসা করতে। রাতের গভীরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সকল অফিসারের বাড়িতে একটি করে ফোন কল যায়। সবাই দ্রুত ইনকাম ট্যাক্স অফিসের সামনে সমবেত হয়। পাটনায়ক তাদের হাতে একটি করে লিফাফা দেন, যার মধ্যে ছিল দাদাভাইয়ের বাড়িতে রেটের ওয়ারেন্ট। দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এই এলাকার ভগবান তো দাদাভাই। এত বড় একজন নেতার বিরুদ্ধে রেটের ওয়ারেন্ট, এটি বিশ্বাস করতে পারছিল না কেউ। কিন্তু পাটনায়ক তখন জানান সেদিন যখন রাজার সেক্রেটারি থেকে 2 কোটি টাকা চেয়ে সেট করেছিলেন তার পেছনে। এরপর একের পর এক অফিস থেকে টাকা আসে এবং সেক্রেটারি পাটনায়ককে বুঝিয়ে দেয় যে সবকিছু আসলে দাদাভাইয়ের টাকার মাধ্যমে। রাজা সাহেবের কাছ থেকে দাদাভাইকে সাহায্য করা হয়েছিল, কারণ রাজা সাহেব চাইছিল তাকে এই এলাকার এমপি বানাতে। তবে এখানে শেষ নয়। যে টাকা সাহায্য হিসেবে এসেছিল তার কোনো প্রমাণ ছিল না। এই বিষয়টি পাটনায়ককে আরও সন্দিহান করে তুলে। পাটনায়ক এবার বের হয়ে পড়ে প্রকৃত প্রমাণের সন্ধানে। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে কিছু কিছু তথ্য সংগ্রহ করেন, যা তাকে আরো খুলসা করে দাদাভাইয়ের গোপন কর্মকাণ্ড সম্পর্কে। এরপর পাটনায়ক নাটকীয়ভাবে ঘুষ গ্রহণের ঘটনায় নিজের ট্রান্সফার নিয়ে ভোজে নিয়ে চলে আসে। সেখানে আসার পর সে ধীরে ধীরে দাদাভাইয়ের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। পাটনায়ক একদিন দাদাভাইয়ের ফাউন্ডেশনের সামনে বড় গোল্ডেন কালারের একটি হার দেখতে পায়। সেখানে তিনি কিছু স্যাম্পল সংগ্রহ করে, যেগুলি পরে পরীক্ষা করে জানা যায় যে এটি আসল সোনা। পাটনায়ক এরপর দাদাভাইয়ের অফিসে যায় এবং সেখানে বেশ কিছু সন্দেহজনক কাগজপত্র খুঁজে পায়। একে একে আরও প্রমাণ হাতে আসে, যা তাকে নিশ্চিত করে যে দাদাভাইয়ের নেপণ্য রয়েছে কিছু বড় রহস্য। এইসব প্রমাণ নিয়ে পাটনায়ক তখন দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যায়। তার পরিকল্পনা দাদাভাইয়ের বিরুদ্ধে গোপন প্রমাণগুলো সামনে এনে সেই সমস্ত রহস্য উন্মোচন করা, যা এতদিন অজানা ছিল। পাটনায়ক একটি সোনার টুকরো কাটা পরীক্ষা করে জানতে পারে যে এটি আসল সোনা। এরপর তিনি দাদাভাইয়ের অফিসে গিয়ে আরও কিছু সন্দেহজনক কাগজপত্র খুঁজে পান। এসব কাগজপত্র দেখে তার মনে আরও সন্দেহ জাগে। পরবর্তী সময়ে তিনি আখ ক্ষেতের দিকে যান। সেখানে গিয়ে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। ক্ষেতের মধ্যে অনেক রাংপত ছিল এবং প্রতিটি রাংপোতায় টাকা ছিল, যেন একজনের গোপন সম্পদ লুকিয়ে রাখা হয়েছে। এসব প্রমাণ সংগ্রহ করে পাটনায়ক এগুলো তার বস কাউলকে দেয় এবং দাদাভাইয়ের বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের রেটের পারমিশন সংগ্রহের জন্য উদ্যোগী হয়। এই ঘটনা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর পাটনায়ক গাড়িতে করে রওনা দেয় এবং দ্রুত দাদাভাইয়ের বাড়িতে পৌঁছায়। দাদাভাইয়ের বাড়িতে পৌঁছানোর পর পাটনায়ক দেখতে পায় যে দাদাভাই তার মায়ের পা ধৌত করছিল। এই দৃশ্য দেখে পাটনায়ক কিছুটা স্তম্ভিত হয়। তবে কিছুটা সময় নষ্ট না করে তার টিমের সদস্যের নির্দেশ দিয়ে বাড়ি জুড়ে খোঁজ করতে শুরু করে।
পুরো বাড়ি ছানবিন করে কিছু সোনার গহনা এবং সামান্য কিছু টাকা পাওয়া যায়। এটা তো খুব সাধারণ একটি পরিবারেও থাকতে পারে। এদিকে ওই আখ ক্ষেতের জায়গায় পাটনায়কের টিমের সদস্যরা গিয়ে দেখতে পায় যে ক্ষেতে সমস্ত রাং পাতা কাটা হয়েছে। তারা গোটা ক্ষেত খুঁড়তে শুরু করে, কিন্তু একেবারে শেষ পর্যন্ত কিছু পাওয়ার আগ পর্যন্ত ক্ষেত থেকে কিছু বের করতে সম্ভব হয় না। এদিকে পাটনায়ক কিছুই এরকম গোপন সম্পদ আর প্রমাণ যদি কোথাও লুকানো থাকে তবে তা কোথায়? পাটনায়ক যখন দাদাভাইয়ের প্রশ্ন করে তখন দাদাভাই বুঝে যায় যে পাটনায়ক তার বিরুদ্ধে কিছু পরিকল্পনা করছে। তবে সে খুব শান্তভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, তুমি যখন রাজ্য সাহেবের কাছে টাকা ঘুষি দিয়েছিলে আমি তখনই বুঝে গিয়েছিলাম যে কিছু না কিছু ভেজাল আছে। এজন্য আমি তোমার পেছনে লুক লাগিয়ে দিয়েছিলাম। দাদাভাই যতই সাবধান হোক শেষ পর্যন্ত তার কুকর্ম ফাঁস হবে। দাদাভাইয়ের বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের কেসে তারা অনুসন্ধান জারি থাকবে। তবে এখানে শেষ নয়, পাটনায়কের আর কিছু না কিছু এমন এক প্রমাণ খুঁজে বের করতে হবে যা দাদাভাইয়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। এই গল্পের শেষাংশে পাটনায়ক তার গভীর অনুসন্ধান চালিয়ে যাবে। এখন পাটনায়ক নিজে পরাজয়ের গ্লানি থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছে। সে জানে তার কাছে এখন শুধুমাত্র একটাই সুযোগ রয়েছে এবং সেটা দাদাভাইয়ের কাছে অপরাধের প্রকৃত মুখোশ উন্মোচন করা। এই সময় পাটনায়কের সামনে একটি নতুন পাঠ পরিণত হয়। সে অবশেষে একটি পুরনো নোট পায় যা তার পুরো পকেটে ঢুকানো হয়েছিল, আর সেটা ছিল দাদাভাইয়ের গার্লফ্রেন্ড নেহার নামের। নোটে লেখা ছিল যে নেহার রাঠের আসলে দাদাভাইয়ের গার্লফ্রেন্ড ছিল এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। পাটনায়ক দ্রুত তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে, যারা সেই সময়ের ঘটনা নিয়ে কিছু তথ্য জানত। মৃত্যু একেবারে স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছিল। এ বিষয়ে একটি গোপন তদন্ত চলছিল, কিন্তু হঠাৎই এই তথ্যগুলো আড়াল হয়ে যায়। এই পরিস্থিতিতে জনগণ দাদাভাইয়ের বিরুদ্ধে চড়াও হয় এবং পাটনায়ক তাকে পুলিশে ধরিয়ে দেয়। এবার পাটনায়ক সাফল্য আসে। পরের দিন পাটনায়ক তার বিরুদ্ধে বৃদ্ধ সহকর্মীর সাথে দেখা করতে যায় এবং তাকে ধন্যবাদ জানায় যিনি পাটনায়কের পকেটে চিরকুট দিয়ে সাহায্য করছিলেন, যার মাধ্যমে পাটনায়ক দাদাভাইকে ধরতে সক্ষম হয়। দাদাভাইকে অবশেষে জেলে পাঠানো হয় এবং তার সেলমেট হয় তাওজি। তাকে অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করে, এখানে থেকে বেরোনোর প্ল্যান কি? দাদাভাই তার দিকে তাকিয়ে কিছু না বলে চুপ করে থাকে। সিনেমার এই অংশের মাধ্যমে পুরো গল্পের সমাপ্তি ঘটে।